মধ্যরাতে রান্নাঘর থেকে ভেসে এলো একটা কণ্ঠ, আমি। কিন্তু রানু তো বিছানায় ছিল, তাহলে আওয়াজটা দিল কে? আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের কালো যে উপন্যাস দেবী পর্ব 4। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। অভ্যেস মতো হাত বাড়ালো। পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু রানু। কোনো সাড়া নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে, কিন্তু কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো। বসার ঘর অন্ধকার। রানুকে সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেললো। রানু বসার ঘরের ছোট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। আনিস ডাকলো, এ রানু। রানু বলল, হ্যাঁ। আনিস বলল, কি হয়েছে? তোমার কাপড় কোথায়? রানু বলল, খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরলো, হিম শীতল হাত, একটু একটু যেন কাঁপছে। আনিস বলল, এসো রানু, ঘুমোতে যাই। রানু বলল, আমার ঘুমোতে ইচ্ছে করছে না, তুমি যাও। আনিস বলল, কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? রানু বলল, কেন? আনিস বলল, তোমার শরীর ভালো না। রানু বলল, আমার শরীর ভালো আছে। আনিস বলল, না, তুমি খুব অসুস্থ, এসো আমার সঙ্গে, কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করলো না, সঙ্গে সঙ্গে উঠে এলো, কাপড় পরলো এবং বাথরুমের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। জেগে রইল আনিস। রানুর শরীর খুব দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিশির আলি টালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে, যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপথপ শব্দ হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরে শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে? কে? মনের ভুল নাকি? আনিস জানি স্পষ্ট শুনলো। রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। নাকি রানুই বলছে ঘুমের ঘরে? এটাই হয়েছে। রানুর ওই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানলো। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? আনিস বলল, রানু। রানু বলল, হ্যাঁ। আনিস বলল, তুমি জেগেছিলে? রানু বলল, হ্যাঁ। আনিস বলল, আমি যখন বললাম কে কে, তখন কি তুমি বলছো আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছো এরকম কিছু? রানু বলল, হ্যাঁ বলেছি। আনিস বলল, কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু পিসপিস করে বলল, আমি তো রান্নাঘরে ছিলাম, আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে বসে পরপর 2টি সিগারেট শেষ করলো। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো। রান্নাঘরের বাতিও জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। আনিস বলল, রানু। রানু বলল, কি? আনিস বলল, কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? রানু বলল, ঠিক আছে, যাব। আনিস বলল, ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে, শান্ত নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট ছুরির টুনটুন শব্দ শুনছে, কাছের ছুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে? কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়া শব্দ আসছে। বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে। একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিশি সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিশি সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বলেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মিশির আলী বলল, মেয়ের বয়সী হলে কি? আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। ভদ্রলোক বলল, তুমি কিছু বলতে চাচ্ছিলে? রানু বলল, জি না। ভদ্রলোক বলল, কিছু বলতে চাইলে বলতে পারো। রানু বলল, না, আমি কিছু বলবো না। মিশি সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলছিলেন, তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। রানু বলল, হ্যাঁ। মিশির আলী বলল, যা স্বপ্ন দেখো তাই হয়? রানু বলল, শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। মিশির আলী বলল, বলো কি? রানু বলল, আপনার বিশ্বাস হচ্ছে না না? মিশি সাহেব বলল, বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে, পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিশির আলী ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কার্ড বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে, আমি এক একটি টেবিলের উপর রাখবো, ডিজাইনগুলি থাকবে নিচে, তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? মিশির আলী
আলী বলল, চেষ্টা করে দেখো, পারতে তো পারো, বলো দেখি এই কার্ডটিতে কি আঁকা আছে। রানু বলল, কি আশ্চর্য, কি করে বলবো। মিসির আলী বলল, আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। রানু বলল, একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে। মিসির আলী বলল, তা বলবো না, এবার বলো এটিতে কি আছে। রানু বলল, খুব ছোট ছোট সার্কেল। মিসি সাহেব বলল, কটি বলতে পারবে। রানু বলল, মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসি সাহেব কাঠগুলো ডয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে। মিসি সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে। সবকিছু বলবে, কিছুই বাদ দিবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। মিসি সাহেব বলল, তুমি নিশ্চয় চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না। রানু বলল, চাই। মিসির আলী বলল, তাহলে বলো, কোনো কিছু বাদ দিবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলী বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন, ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালও এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলী শুনতে লাগলেন চোখ বন্ধ করে, একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে, তৃষ্ণা পেয়েছে। রানু মাথা নাড়ালো। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করলো না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট করে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুপা, খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না, দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুপা আপার এই নিয়ে খুব মন খারাপ, প্রায় এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্ত্বনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটি বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব। তবে আমার সঙ্গে অনুপা আপার খুব ভাব ছিল, আমাকে অনেক গোপন কথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওইদিকে রং খেলা হচ্ছে উঠোনো কাদা ফেলে তাতে ঘোরাঘুরি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবো। চাচা অবশ্যই আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি। চাচার আপত্তি অবশ্যই টিকলো না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে। খুব হইচই হচ্ছে, সবাই মিলে মহানন্দে পানিতে জাপাজাপি করছি। সেখানেও খুব কাদা চড়াচড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো, মনে হলো কেউ একজন আমাকে আমার পা জড়িয়ে ধরছে। নির্ঘাত কেউ তামাশা করেছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না। হঠাৎ মনে হলো সে টেনে আমার পাজামা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোন একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না, কিন্তু ততক্ষণে আমার পাজামাটা খুলে ফেলেছে। আর আর এই সময় মিসি সাহেব বললেন, বুঝতে পারছি। তারপর কি হলো। সবার প্রথম অনুপা আপা ছুটে এসে আমাকে ধরলেন, তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেই সব কিছু অবশ্যই আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিল আমি বাঁচবো না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো। মিসির আলী সাহেব বললেন, ওই লোককে তুমি দেখোনি। রানু বলল, জি না। মিসির আলী বলল, গ্রামের অন্যরা তো দেখেছে, কিরকম ছিল দেখতে। রানু বলল, আমি জানি না, কাউকে জিজ্ঞাসা করি না, কেউ আমাকে কিছু বলেনি। মিসির আলী বলল, এরপর তুমি কি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে। রানু বলল, জি না, কখনো যাইনি। মিসির আলী বলল, আরেকটা কথা তুমি বলছিলে ওই লোকটি তোমার পাজামা টেনে খুলে ফেলতে চেষ্টা করছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পাজামা পরানো ছিল। রানু বলল, জি না, ছিল না। মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোন একটি জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। মিসির আলী বলল, যে জিনিসটা বাদ দিয়েছ সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে। রানু বলল, অন্য আরেকদিন বলবো। মিসির আলী বলল, ঠিক আছে, অন্য একদিন শুনবো, তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না।
মিসির আলী সাহেব কিছুক্ষণ বুড়ো কুচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? রানু বলল, হ্যাঁ। মিসির আলী খুব উৎসাহ বোধ করলেন, বলল, ব্যাপারটা গুছিয়ে বলো। রানু বলল, মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে। মিসির আলী বলল, পুরুষদের গলায়? রানু বলল, জি না, মেয়েদের গলায়। মিসির আলী বলল, শুধু ডাকে নাকি অন্য কিছু বলে? রানু বলল, জি না। মিসির আলী বলল, এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? রানু বলল, জি না। মিসির আলী বলল, এটা প্রথম কখন হয়? অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগে? রানু বলল, হ্যাঁ। মিসির আলী বলল, কতদিন আগে? রানু বলল, আমার ঠিক মনে নেই। মিসির আলী বলল, আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। রানু উঠে দাঁড়ালো। মিসির আলী ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই। মিসির আলী বলল, আচ্ছা ঠিক আছে। মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? রানু বলল, ওর নাম জালাল উদ্দিন। মিসির আলী বলল, কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলী সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? রানু বলল, ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? আনিস বলল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টে পড়ান, খুব জ্ঞানী লোক। রানু বলল, ইউনিভার্সিটির টিচার এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটা সোটা হন। রানু শব্দ করে হাসলো। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? রানু বলল, শুধু শুধু টাকা খরচ হবে। আনিস বলল, তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না কিছু পয়সা খরচ হোক। রানু বলল, কোথায় খাবে? আনিস বলল, আচ্ছা, আমার একটা চেনা জায়গা, নান, রুটি আর কাবাব, কি বলো? মিসির আলী সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টে মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়, তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনো নোটিশ পাননি। মিসির আলী বলল, এই তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জ্বরসর হয়ে গেল। মিসির আলী বলল, কি তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? মেয়েগুলা বলল, জি না স্যার। মিসির আলী বলল, তাহলে কি কিছু বলবে? মেয়েগুলা বলল, স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। মিসির আলী বলল, কিসের নোটিশ? তিনি ভুরু কুঁচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাই করতে লাগলো। মিসির আলী বলল, কি নোটিশ দিয়েছিলাম? মেয়েগুলো বলল, স্যার, আপনি লিখেছিলেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দিবেন। মিসির আলী সাহেব সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস 2 আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়ে। মেয়েগুলো রোগা, তার মানে কি অকল্যান্ডের ব্যাপার রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে হয় একটা নোট তৈরি করলেন এবং ততক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। মিসির আলী বলল, এসো তোমরা ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের এইচপি আছে কিনা? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনা। মিসির আলী বলল, বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসলো। মিসির আলী সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, তাকে চিটাগাং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়ছে মনে হয়, নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলী বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ের চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না, বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল হচ্ছে সব সময় রিপ্রোডিউসিবল নয়। মিসির আলী সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকাকার টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। 2-1বার কাকতালীয় ভাবে মিলে যাবে। তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথম বলবে। মিসির আলী বলল, তোমার নাম কি?
একটা মেয়ে বলল, নীলুফার। মিসির আলী বলল, হ্যাঁ নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। নীলুফার বলল, আমার কিছু মনে আসছে না। মিসির আলী বলল, তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিক মতো বলতে পারলো না, তার সঙ্গীরাও পারলো না। মিসির আলী হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হলো। মিসির আলী গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষের এসব থাকতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। মেয়েগুলা বলল, কি জটিলতা? মিসির আলী বলল, আচ্ছা আছে। মেয়েগুলা বলল, বলুন না স্যার। মিসির আলী লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। মিসির আলী বলল, অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি ছাড় আছে যা করলে ইএসপি হয়? মিসির আলী বলল, লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখবো। কথাটা বলে মিসির আলী অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি, কথাবার্তায় তার আরো সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। মেয়েগুলা বলল, স্যার আমরা যাই। মিসির আলী বলল, আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলী নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণে বসেছিলেন। তিনি অস্পষ্ট সুরে ডাকলেন, এই যে মিসি সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে, চা খাবেন? লোকটি বলল, কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? মিসির আলী বলল, জি না, আমি ওজা নই। লোকটা বলল, রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। মিসির আলী বলল, না, রাগ করব কেন? লোকটা বলল, আচ্ছা মিসির আলী সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? মিসির আলী বলল, না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন এবং বললেন, আত্মা বিশ্বাস করেন? মিসির আলী বলল, না ভাই। লোকটা বলল, আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। মিসির আলী বলল, থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা ঝড় জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলে কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথা ধরেছে, এই নিয়ে আর কথা বলতে চাই না, কিন্তু মনে করবেন না। মিসির আলী চা না খেয়ে উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচন্ড ব্যথা, বড় রকমের কোনো অসুখের একটা পূর্ব লক্ষণ। তো এখানে শেষ করছি দেবী উপন্যাসের পর্ব 4। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এরকম উপন্যাসের গল্প শুনতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।